তালেবানদের আফগানিস্তান দখলের ১ মাসের মধ্যে নতুন সরকার গঠন নিয়ে অন্তর্কোন্দলের খবর আসছে গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রে ভয়াবহতম টুইন টাওয়ার হামলায় ২০ বছর পূর্তির দিনেই শপথ নেয়ার দিন ঠিক করেছিল, নতুন সরকারের শপথ নেয়ার দিন ঠিক করেছিল তালেবানরা, কিন্তু পরবর্তীতে চাপের মুখেই তা করতে পারেনি বা করেনি তারা। এদিকে ২০ বছর আগে ২০০১ সালে সেই হামলার পরও হামলায় অভিযুক্ত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়া তালেবানরা এখনো বলছে সেই হামলার সাথে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। আর মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে আল কায়েদা তালেবানদের আফগানিস্তানে অভ্যুত্থানের ১-২ বছরের মধ্যেই জঙ্গি গোষ্ঠী আল কায়েদা সেখানে পুনরায় সুসংগঠিত হতে পারে। এমন বার্তার ভিত্তি কি, এবং তা আমাদের এই আঞ্চলিক নিরাপত্তা বা আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য কি কোনো হুমকির কারণ? আবারও কি চোখ রাঙাচ্ছে জঙ্গিবাদ? এই আলোচনায় রাজকাউনের শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক, যুক্ত আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার, এবং যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমি জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই, যেটি মার্কিন গোয়েন্দা সংস্থারা যেটি বলছে, যে সতর্কতা করছে যে আবারও ১-২ বছরের মধ্যেই তালেবানদের উত্থানের ১-২ বছরের মধ্যে আল কায়েদা আফগানিস্তানে পুনরায় সুসংগঠিত হবে। এই বার্তার ভিত্তি আছে কতটুকু বলে মনে করেন? মানে আফগানিস্তান কি আবারও জঙ্গিবাদের একটা উর্বর ভূমিতে পরিণত হতে পারে, এমন আশঙ্কা আছে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে বোধহয় আমাকে বলতে হবে ২০০১ সালের আল কায়েদা বা আফগানিস্তান আর ২০২১ সালের আফগানিস্তান দুটো ভিন্ন পরিপ্রেক্ষিতে। কারণ আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, বর্তমান আফগানিস্তান যে আল কায়েদা কথা আমরা বলছি বা তালেবানের কথা বলছি, সেই তালেবান কিন্তু ২০ বছর স্বাধীনতা সংগ্রাম করেছে। এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা জানমাল যাই বলেন না কেন। তো শেষ পর্যন্ত দেখেন, যখন তারা আফগান দখল করে তখন কিন্তু বলতে গেলে একেবারে বিনা যুদ্ধেই দখলটা হয়েছে। কিন্তু এই ২০ বছরে আমেরিকানরা আফগান সশস্ত্র বাহিনী গঠন করার জন্য প্রায় $৯০ বিলিয়ন খরচ করেছে। এখন প্রশ্ন আসছে, তাহলে ওই $৯০ বিলিয়ন গেল কোথায়? আফগানরা যুদ্ধ করলো না কেন? তালেবানরা বিনা যুদ্ধে কাবুল দখল করে নিল, এর কারণ কি? আপনি যদি একটু দেখেন, কথা হচ্ছে যে আফগানদের যে ইতিহাস, আমরা যদি শুধু ব্রিটিশ আমল থেকে দেখি, ব্রিটিশরা তাদেরকে কাবু করতে পারেনি, পরবর্তীতে সোভিয়েতরা এসে কাবু করতে পারেনি, এবং সব শেষে আমেরিকানরাও কাবু করতে পারেনি। তার কারণ হচ্ছে আফগানরা বেসিক্যালি একটা গান রানিং সোসাইটি, মানে প্রত্যেকের কাছেই, মানে যে কোনো নাগরিককে আপনি বলেন না কেন, সে কিন্তু বন্দুক চালাতে জানে বা গুলি করতে পারে, এবং এটার জন্য কোনো ফ্যাক্টরি লাগে না, তারা নিজেরাই ঘরে বসে কাজ করে। আফগান সোসাইটিটা কিন্তু শুধুমাত্র আমরা যেভাবে তালেবানকে দেখছি সেভাবে না। আফগান সোসাইটিতে অনেক ধরনের ট্রাইব আছে, এবং প্রদেশ ভিত্তিক যদি আপনি যান, আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, আমার মনে হয় 11টা কি 12টা ট্রাইব আছে। এখন যে তালেবান সরকার গঠনের জন্য ডিক্লারেশন দিয়েছে, এখানে কিন্তু পাখতুনরা সংখ্যাধিক্য বলতে গেলে একেবারে পরিপূর্ণভাবে পাখতুনদের আধিপত্য। কাজে পাখতুনদের আধিপত্য অন্যরা কিভাবে নেবে সেটা এখনো চলার বিষয়। এখন আমেরিকানদের ভবিষ্যৎবাণী আমরা বলি, আমেরিকানদের ভবিষ্যৎবাণী আমরা তো বেদ বাক্যের মতো মেনে নিই, কিন্তু একটা কথা দেখেন, ২০০১ সালে যখন 9/11 হয়, তার আগে কিন্তু সিআইএ বলেছিল বড় ধরনের একটা হামলা হবে, কিন্তু তারা তো 9/11 ঠেকাতে পারেনি। পরবর্তীতে দেখেন ২০০১ সালের পর থেকে ওয়ার অন টেরর তারা শুদ্ধ, এবং অনেক সময় তারা বলেছে অচিরেই তারা এই ওয়ার অন টেররের সফলতা লাভ করবে, পৃথিবী থেকে টেরোরিজম নাশ করে। এর মধ্যে ইরাক বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, আফগানিস্তান বলেন, এমনকি কাশ্মীর বলেন, এই ওয়ার অন টেররে কত মানুষ, আমার তো মনে হয় মিলিয়ন মানুষ ক্ষতি হয়েছে। এখানে যে যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখানে নারী, পুরুষ, শিশু, অসুস্থ সবাই, এবং একেবারে
নির্দোষ মানুষ ক্ষতি হয়েছে। এই যে লক্ষ লক্ষ লোক মানুষ তারা মারলো, যে ওয়ার অন টেরর ঘোষণা করে, কিন্তু আজকে টেররের কি অবস্থা? আজকে আপনি দেখেন সিরিয়াতে কি অবস্থা, হ্যাঁ, তারপরে সিরিয়ার পাশের দেশ লিবিয়াতে কি অবস্থা, লেবাননে কি অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে তারা টেরর অন ফাইট করে, কিন্তু এটা হচ্ছে অ্যান্টি মুসলিম টেরর। তারা তো ইসরায়েলি টেররদের ফাইট করে না, তারা লেবানিস টেররদের ফাইট করে, তারা আলফাতার সাথে ফাইট করে। They don't fight with the Israeli terror. Israeli terror was the state sponsored terror, এবং sponsored by the Americans. হ্যাঁ, এবং তাদের স্পাই ইকুইপমেন্ট নিয়ে সারা দেশ, সারা বিদেশ, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এটা নিয়ে তোড়পাড় হচ্ছে। তো এখন তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ নাই। কাজে এই যে নীতি বহির্ভূত কিছু কাজ, নীতি বহির্ভূত কাজগুলো কোনো সময় সফলতা আসে না। নীতি বহির্ভূত কাজের মধ্যে সফলতা আপনি দেখাতে পারবেন না, খুবই কম, একেবারে সাময়িক ভাবে হতে পারে, কিন্তু আলটিমেটলি ফেল করতে হবে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আফগানেরা 20 বছর যুদ্ধ করার পরে তাদের ভাষায় তারা স্বাধীনতা পুনরুদ্ধার করেছে। আমার মনে হয় এই 20 বছরের যুদ্ধের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে 2001 সালের পরে যে আফগান যে তালেবান ছিল, সেখান থেকে তালেবান কিছুটা ভিন্ন হবে। হ্যাঁ, আরেকটা কথা, এই যে 20 বছরের যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এখান থেকে যদি আফগানিস্তানকে পুনরুদ্ধার করতে হয়, তাহলে আফগানিস্তান একা কোনো সময় পারবে না। এখানে বাইরের অর্থবল লাগবে, জনবল লাগবে, এবং সেই অর্থবল কোথা থেকে আসবে সেটা যদি আপনি দেখতে পারেন, চায়না অলরেডি ঢুকে গেছে, রাশিয়ানরা এক পায়ে খাড়া আছে, এবং এইবার আমেরিকানরা এটা কি করবে। তো কাজেই আফগানিস্তানের যেটা হবে সেটা হচ্ছে আফগানদের ইচ্ছায় নয়, সেটা হবে বাহিরিক শক্তির কাছে। আরেকটা কথা হচ্ছে এই আফগানিস্তানি আমি আবারও আসি আপনার কাছে, কিন্তু আপনি যেটা বলছেন যে 1 মিনিট বলে শেষ করে দিচ্ছি। এই আফগানিস্তানে একটা ছায়া যুদ্ধ ছিল বিটুইন পাকিস্তান এন্ড ইন্ডিয়া। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই ছায়া যুদ্ধে পাকিস্তান জয় হয়েছে, ইন্ডিয়া হেরে গেছে। তো এখানে আরেকটা পলিটিক্স এর খেলা হবে, ইন্ডিয়া কি করে সেটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। আপনি এখন জিজ্ঞাসা করেছেন আমাদের কি হবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। পরবর্তীতে নিশ্চয়ই জানতে চাইবো, সেটি আমাদের মূল আসলে চিন্তার বিষয় বা আলোচনার বিষয়বস্তু, যে আমাদের কি হবে। জনাব নুরুল আনোয়ার, সেখানেই যদি যে প্রশ্নটি জেনারেল হারুন রশিদ তুলে দিলেন, আমাদের কি হবে, সেখান থেকেই যে আমরা 80 দশকের শেষের দিকে যখন শুনতাম যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, এরকম স্লোগান পরবর্তীতে বিভিন্ন সময় এসেছে। এখনো দেখা যাচ্ছে যে মুজাহিদ ভাই চলেন আফগান যাই, এরকম একটা প্রচারণা জঙ্গিবাদ, যারা জঙ্গি গোষ্ঠী বা উগ্র গোষ্ঠী আছে তাদের পক্ষ থেকে এরকম একটা প্রচারণা অনলাইনে চলছে। এই পরিস্থিতিটাকে কিভাবে মূল্যায়ন করেন? কারণ আমাদের তো আসলে আমাদের নিরাপত্তার জায়গাটাই চিন্তা বা উদ্বেগের কারণ। ধন্যবাদ আপনাকে। আমরা আগে চিন্তা করব আফগানিদের কি হবে। আফগানিরা যদি শান্তি থাকতে পারে, পিসফুলি থাকতে পারে এবং নিজেদের উন্নয়নের দিকে নজর দেয়, তারা অন্য কোনো দিকে নজর যাবে না। আর যে কথাটা আপনি বললেন, একটা সময় আমাদের দেশে একটা ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু মানুষ যে স্লোগানটা দিয়েছিল, এটা সবাই আমরা জানি। সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু 2021 সালে সম্পূর্ণ ভিন্ন। আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, তালেবানরা তাদের নীতিমালা পরিবর্তন করেছে। এখন ওরা রক্ত চায় না, ওরা ধ্বংস চায় না, ওরা যুদ্ধ চায় না, এখন চায় উন্নয়ন এবং শান্তি। তো সেই কারণেই আমি বিশ্বাস করি যে বাইরের খেলোয়াড়রা না খেলে এর মধ্যে, এবং আফগানকে সম্পূর্ণভাবে নিজেদের মতো করে শাসন করতে দেয় এবং অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে, আমি বিশ্বাস করি ওরা আর কোনো জায়গাতে কোনো লোককে তাদের ভূমি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত করার মতো সুযোগ ওরা দেবে না বলে আমি মনে করি। এখন একটা প্রশ্ন থাকতে পারে, আমাদের দেশে তো অতি উৎসাহী লোক আছে, আমরা এর আগেও দেখেছি অনেক জঙ্গি, দেশের ভিতরে অনেক জঙ্গিবাদ, জঙ্গি কার্যকলাপ আমরা দেখেছি। আল কায়দা অথবা IS কে অনুসরণ করে দেশে কিছু ঘটনা তো আমরা বেশি পুরনো নয়। ফলে সেই অভিজ্ঞতা থেকে আমরা ভাবতে পারি বা সতর্ক হতে পারি, যাতে করে এদের কোনো, আমি বলবো এটাকে কোনো প্রভাব বা আগের যে নেক্সাস ছিল সেটার জন্য পুনর্গঠিত হয়ে আমাদের দেশে আবার কোনো অশান্তি সৃষ্টি না করে। তবে আশার কথা হচ্ছে আমাদের সরকারও 2080 সালে যেরকম ছিল
17, 18 এবং 21 পর্যন্ত সরকার এ ধরনের জঙ্গিবাদকে দমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি সংস্থা সৃষ্টি করেছেন ইতিমধ্যে। এরা সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তা আমি বিশ্বাস করি এর আসরটা এত সহজে বাংলাদেশে পড়বে না। আর সবচেয়ে সুখবরটা হচ্ছে, মাফ করুন, আমাদের দেশের সাধারণ মানুষ, মধ্যবিত্তরা এই জিনিস পছন্দ করে না। আমরা ধর্মপ্রাণ, ঠিক আছে, ধর্মের নামে খুনাখুনি, হানাহানি, এটাকে আমরা প্রশ্রয় দেই না। যদি দিতাম তাহলে যে সমস্ত জঙ্গিরা এদেশে কার্যকলাপ শুরু করেছিল এতদিন এদেশটা জঙ্গিতে ভরে যেত, তা কিন্তু হয়নি। ফলে এটা নিয়ে অতটা হতাশা হওয়ার কিছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কথা নাই। বরঞ্চ আমরা এখন সুযোগ নিতে পারি আফগানিস্তানে উন্নয়নে, ব্যবসা বাণিজ্য করে আমাদের কিছু আর্থিক সুবিধা হয় কিনা, একটা সুসম্পর্ক রাখা যায় কিনা, সেদিকে আমরা দৃষ্টি দিতে পারি। সেটা আমাদের জন্য সব দিক থেকেই লাভজনক হবে বলে আমি মনে করি। ভয় পাওয়ার বা ভীত হওয়ার মতো আমি অবস্থা এখনো দেখি না। সময় বলবে সবকিছু। এখন বাইরে খেলোয়াড়রা যে আফগানিস্তানকে অস্থিতিশীল করে, আবারও আফগানিস্তানের ভিতরে অশান্তি সৃষ্টি করে, কারণ ওখানে কয়েকটা গোত্র আছে, 5টা গোত্র প্রমিনেন্ট, যেটা হারুন সাহেব বললেন, ছোট মোটো মিলে আরো আছে। এখন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে, যেমন পানশিরি দেখতে পাচ্ছি আমরা, সেখানে বাইরে খেলোয়াড়রা খেলা শুরু করে দিয়েছে। এর মধ্যে আবার আমাদের এক প্রতিবেশীও কিন্তু ওর মধ্যে আছে। তো আমি আর বিস্তারিত বলবো না। এই ধরনের বাইরে খেলোয়াড় যে বেশি ঢুকে পড়ে, বেশি উৎপাদ চারিদিক থেকে হয়, আমেরিকাও যদি পিছন থেকে অন্যরকম খেলা শুরু করে, তাহলে আমাদেরকে সময় বলে দিবে আমরা কোন দিকে যাব। বাংলাদেশের এদের প্রভাব কতটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে বা করবে না, আমরা কতটা নিরাপদ থাকবো। তবে আমি মনে করি আমার দেশের জনগণ এই জিনিস মোটেই চায় না। যেরকম সাধারণ আফগানিরা, এখন আমরা ইউটিউবে দেখতে পাই ওদের প্রতিক্রিয়া, তারা যুদ্ধ চায় না, তারা চায় উন্নয়ন চায়, তারা শান্তি চায়, তারা কাজ চায়, জব চায়। তারা এখন নিজেদেরকে উপরে ওঠানোর চিন্তা করে বিশ্বের সাথে মিল রেখে। তো সেই কারণেই বলবো আমাদের এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কথা নাই। এট দ্য সেম টাইম আমরা নিশ্চিন্তে ঘুমাতেও পারি না, আমাদের ঘুমানোর সুযোগ নাই। চোখ কান খোলা রেখে আমাদেরকে দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যায়। জনাব দুহুল আনোয়ার, এই চোখ কান খোলা রাখার কথা যেটি আপনি বলছেন, সেখানে আমি আবারও নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই অনলাইন দুনিয়ায় চোখ কান খোলা রাখার উপায়গুলো কিরকম হতে পারে, মানে আমাদের সতর্ক হওয়ার যে জায়গাটা বলছেন সেটা সম্পর্কে আরেকটু বিস্তারিত পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে চাইবো। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকেও যেটি জনাব নুরুল আনোয়ার বলছিলেন যে বাংলাদেশে আর সাধারণ মানুষ আসলে এই জঙ্গিবাদ চায় না, রক্তপাত চায় না, সেই জায়গাতে কিন্তু একটা মানে একটা মোটামুটি একটা আমলে নেবার মতো অংশই মনে হয় যেন মনে করছে, মানে তালেবানদের সমর্থনে কথা বলছে, যদি অনলাইনের সেই কমেন্টস গুলোকে আমরা আমলে নেই, তো সেটি মনে হচ্ছে। মানে এটি কি কোনো উদ্বেগের কারণ হতে পারে? এটিকে আপনি কিভাবে দেখেন যে মানে বাংলাদেশে একটা মোটামুটি বড় জনগোষ্ঠী তালেবানদের সমর্থন করছে? প্রথম কথা, আপনার কথার প্রশ্নের জবাবে সেটা হচ্ছে যে সত্যি সত্যি বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ কোন রকমের জঙ্গিবাদ বা এই ধরনের কিছু চায় না। এটা আগে যে দুই বক্তা বলেছেন তারা এই কথাটি বলেছেন এবং আমি ওনাদের সাথে পুরোপুরি একমত যে বাংলাদেশের মানুষ এগুলো চায় না। কিন্তু এখানে সবসময় কিছু লোক আছে যাদেরকে আমরা বলি আমাদের স্বাধীনতার যুদ্ধে পরাজিত শক্তি, যারা সবসময় মুখিয়ে থাকে কিভাবে তাদের যে তারা যে পরাজিত হয়েছে সেটার কোনো শোধ নেওয়া যায় কিনা। সেই যারা আছে, লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে লোকজনকে উত্তেজিত করতে এবং ব্যবহার করতে। বর্তমান যে আমাদের এই যে স্বাধীনতা যুদ্ধের চেতনা নিয়ে যে সরকার এগিয়ে যাচ্ছে, যে দেশ এগিয়ে যাচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে, সেইটাকে কিভাবে ব্যাহত করা যায় সেই জন্য কিছু লোক সবসময় তৎপর। তাদেরকে পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয় নাই। যদিও বাংলাদেশ কিন্তু অন্য অনেক দেশের তুলনায় জঙ্গিবাদের বিরুদ্ধে অনেক বেশি সফল হয়েছে। বাংলাদেশ সরকারের যে জিরো টলারেন্স নীতি সেটা কিন্তু আমরা দেখেছি যে সফল হয়েছে এবং বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের জন্য প্রস্তুতি, বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে। আমাদের আমাদের যে আইন রক্ষাকারী বিভিন্ন সংস্থা আছেন তারা কিন্তু তৎপরতার সাথে তাদের উপর নজর রাখছেন এবং তাদেরকে বারবার তাদেরকে ব্যর্থ করে দিচ্ছেন। সুতরাং আমি বলবো যে আমাদের এখানে এইটা সম্ভব হতো না যদি না আমাদের মানুষ তাদের
সমর্থন দিত, মানুষ যদি না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সহায়তা না করতো, তাহলে হয়তো তাদের পক্ষে এত সহজ হতো না। সুতরাং এই দুটো মিলে, যে আমাদের সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসাধারণের সমর্থন নিয়ে এই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে, তার ফলে আমাদের এই সাফল্য। একটি কথা এখানে আমি একটু যোগ দিতে চাই, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বলেছে সিআইএ 2 বছরের মধ্যে আবার এরা ফেরত আসবে ওখানে আল কায়দা, এই জিনিসটার মধ্যে একটা আমি ষড়যন্ত্রের গন্ধ পাই, যে তারা কি আসলে এই রকমের কিছু দেখতে চায়, এরকম কিনা। কারণ নাহলে এই সময় কথা বলার তো সময় না, এটা এই সময় বলা উচিত যে তালেবান হোক, যেই হোক, এখন যারা ক্ষমতায় এসছে আফগানিস্তানে, তাদেরকে যদি আমরা সহায়তা দেই, তারা যদি অস্থিরতায় না ভোগে, তাহলে তারা ওই ধরনের কোনো শক্তিকে ওখানে জায়গা দেবে না, এটাই আমি বিশ্বাস করি। তবে একটা ভয়ের কারণ, সেটা হচ্ছে যে যেটা জেনারেল হারুন প্রথমেই বলছিলেন, যে আফগানিস্তান একটা বহু গোষ্ঠীতে বিভক্ত একটা দেশ, বিভিন্ন রকমের নৃগোষ্ঠী আছে সেখানে, তাদের মধ্যে নানান রকম, তারা একজন আরেকজনের শাসন মেনে নিতে রাজি হবে না। সুতরাং তাদেরকে যদি একসাথে করা না যায়, তাদেরকে সবাইকে যদি অন্তর্ভুক্ত করে একটা শাসন ব্যবস্থা না করা যায়, তাহলে এই টানাপোড়েন গুলো থেকে যাবে, এবং তার ফলে সুযোগ নেবে এই যে বিদেশি এই ধরনের সন্ত্রাসবাদী চক্রগুলো, জঙ্গিবাদী চক্রগুলো, কিন্তু সেই যে বিভেদ তাদের মধ্যে যদি বিভেদ থাকে, সেই বিভেদের সুযোগ নিয়ে ওখানে জায়গা করে নিতে পারে। সেই জন্য আমাদের উচিত হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে ওখানে যাতে এই বিভেদগুলো কমে এবং ওখানে যাতে একটা স্থিতিশীলতা আসে, সেই ব্যাপারে সহযোগিতা করা, সেখানে যাতে মানুষের অর্থনৈতিক কষ্টগুলোকে আমরা দূর করতে সাহায্য করতে পারি, সেই ব্যাপারে আমাদের মনে হয় বেশি দৃষ্টি দেওয়া দরকার। এবং হয়তো ভয়ে ভীত না হয়ে ওখানকার এই যারা সন্ত্রাসবাদের বিরোধিতা করে, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা, তাদের ব্যাপারে হস্তক্ষেপ না করে। এই আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হলো বিদেশি হস্তক্ষেপ, এবং এটার কারণেই ওই আফগানিস্তানের মানুষ এত কষ্ট ভোগ করছে। তো সেই হস্তক্ষেপ না করে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আমি মনে করি এটা খুব জরুরি। আর সেটা হলে ওখানে এই জঙ্গিবাদ আবার নতুন করে গড়ে ওঠা কঠিন হবে, গেড়ে বসা কঠিন হবে, এবং তাহলে আমাদের চিন্তার কারণটা কম হবে। আর আমাদের দেশে তো আমি বললামই যে আমাদের সরকার এবং জনগণ একসাথে কাজ করছে, সুতরাং আমাদের সেদিক থেকে ভয় কম, কিন্তু আমাদের দৃষ্টি, নজরদারি, এগুলো সব একদম সতর্কতার সাথে বজায় রাখতে হবে। কোন রকমের আমাদের কি বলে, এমন কিছু মনে করার যে আমরা শেষ করে ফেলেছি, এরকম মনে করার সুযোগ নেই। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। স্বস্তির নিঃশ্বাস ফেলবার সুযোগ নেই। মুন্সি ফয়েজ আহমেদ, আপনি বলছিলেন বিদেশি হস্তক্ষেপ না, বিদেশি সহায়তার প্রয়োজন। আমরা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকও দেখছি, সেখানেও দেখছি আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী গেছেন, সেখানে যোগ দিয়েছেন। তিনি বলছেন বাংলাদেশ উন্নয়নে, আফগানিস্তানের উন্নয়নে সম্পৃক্ত হতে চায়, সহযোগিতা করতে চায়। আমরা একটা বিরতির পরে ফিরে আসি। বিরতির পরে ফিরে এসে এই বিষয়টা নিয়েও কথা বলবো, আফগানিস্তান কিভাবে বিশ্বকে আকর্ষণ করতে পারছে কি বা পারবে কিনা, সাথে সাথে বাংলাদেশের উদ্বেগের বিষয়টা, যেটি সতর্কতার কথা বলছেন, সেই বিষয়টি একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো। ফিরছি রাজকাহনে একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকে শেষ করেছিলাম, সেইখানটিতে একটু জেনে তারপরের আলোচনায় যাই, যে মানে আফগানিস্তানের কিভাবে কতটা আন্তর্জাতিক সহায়তা সহযোগিতা তারা পাবে। জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, সহযোগিতার কথা বলা হচ্ছে। আফগানিস্তানে আবার তালেবান সরকারের মতো একটা অন্তর্কোন্দলের খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি। বারাদারের যারা সমর্থক আছে তাদের সাথে হাক্কানি নেটওয়ার্কের সাথে একটা মানে মালিন্যর খবর আমরা পাচ্ছি, কোন্দলের খবর পাচ্ছি। এর একটা প্রভাব কি আবার সেখানে পড়বে কিনা, সেই আন্তর্জাতিক জনগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণে, সহায়তা এগুলো পাবার ক্ষেত্রে? এই শুরুর সময় কিছু অস্থিরতা হতে পারে, এবং তাই আমরা দেখছি। সেটাই আমি একটু আগে আশঙ্কা প্রকাশ করছিলাম, যে তাদের মধ্যে যদি অস্থিরতা থাকে এবং অন্তর্কলহ থাকে, বিভিন্ন রকমের গোষ্ঠীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, তাহলে কিন্তু সেখানে বিভিন্ন রকমের নেতিবাচক শক্তি জায়গা করে নেবার একটা সুযোগ থাকবে। তবুও আমাদেরকে ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। যেখানে সম্ভব তাদেরকে বুঝিয়ে বলা যে তোমরা নিজেদের মধ্যে কলহ বন্ধ করো, তাহলে আমরা তোমাদেরকে সহযোগিতা দিতে সম্ভব হবে, আমাদের জন্য সহজ হবে, এবং আমরা তখন সহযোগিতা দিতে পারবো। এই যে জাতিসংঘ যে উচ্চ
পর্যায়ের বৈঠক করেছে, সেখানে তো তারা বোধহয় $60 কোটি কথা চিন্তা করেছিল, কিন্তু আমরা শুনতে পেয়েছি যে $100 কোটি প্রতিশ্রুতি তারা পেয়েছে সাহায্যের। সেটা তো একটা, আমি মনে করি যে একটা ইতিবাচক ব্যাপার, যে লোকজন ওখানে সাহায্যে নিয়ে যেতে আগ্রহী, কিন্তু সেটার জন্য একটা পরিবেশ দরকার। এই যে এখন ওখানে যদি আমরা সাহায্য নিয়ে যাই, বর্তমান সরকারের সাথে যদি আমরা কাজ না করি, তাহলে কার সাথে কাজ করব? সেরকম তো কোনো সংস্থা বা সংগঠন তো সেখানে নেই যাদের সাথে কাজ করা যেতে পারে। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের খুবই সতর্কতার সাথে অবস্থার পরিবর্তন, অবস্থার গতিটা পর্যবেক্ষণ করতে হবে, এবং যেখানে সম্ভব তাদেরকে বিভিন্ন রকমের আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীকে, বিশেষ করে তালিবানদেরকে তাদের উপদেশ দেওয়া, তাদেরকে পরামর্শ দেওয়ার সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। এখানে কয়েকটি দেশ বেশ ভালো ভূমিকা পালন করছে আপাতত। সেটা হলো, একটা হলো কাতার, আরেকটি হলো তুরস্ক, যারা পশ্চিমা দেশগুলোর সাথে কাতারকে যুক্ত করতে সাহায্য করছে। যেহেতু কাতারের পশ্চিমা দেশগুলোর সাথে একটা বিচ্ছেদ ঘটেছে, সেটাকে আবার নতুন করে যুক্ত করতে সাহায্য করছে। আর এছাড়া চীন, রাশিয়া, তারা সরাসরি নিজেরাই যোগাযোগ রক্ষা করছে। আমি মনে করি যে সুযোগ আছে, এখন সেই সুযোগ সব পক্ষ গ্রহণ করতে পারে কিনা। যে কাতারের কথা বলছেন, কাতারের সরকার প্রধান মানে আফগানিস্তান ঘুরে এলেন, এরকম একটি খবর কি যেন দেখছিলাম। সেখানে তিনি এসে বললেন যে এখনো আফগানিস্তানের সাথে মানে তালিবান সরকারের কে স্বাগত জানাবার মতো সময় হয়নি, বা চীন ছাড়া আর কোনো দেশই তো দেখছি না যে খুব সম্পর্ক বা স্বাগত জানাচ্ছে। সেই আমরাও বলছি, আমরাও পর্যবেক্ষণ করছি, করে আসলে সেই কেমন সম্পর্ক হবে সেটা নির্ধারণ করব। মানে যেমন আমরা চীনের কথা বলছি, চীনও কিন্তু বলছে যে এদের সাথে এদের সহযোগিতা করো, এদের ইয়ে করো, কিন্তু তারাও কিন্তু আনুষ্ঠানিকভাবে এদেরকে স্বীকৃতি দেওয়ার দিকে এখনো আগায়নি। তাদের যে স্বার্থ সেটা রক্ষা করার উপরেই তারা এখন পর্যন্ত জোর দিয়ে যাচ্ছে। কিন্তু তারাও চায়, এবং অন্যান্য অনেক দেশই চায়, যে ওখানে স্থিতিশীলতা আসুক, সবাই মিলে এখানে আফগানিস্তানের পুনর্গঠন ও পুনর্বাসনের, মানুষের পুনর্বাসনের কাজে, সেটা বিশাল একটা কাজ হবে, কর্মযজ্ঞ। সেখানে সবাই যুক্ত হতে চায়। সেখানে শুধুমাত্র আফগান জনগণের যে লাভ হবে বা আফগান সরকারের লাভ হবে তা নয়, যারা সেখানে এই কাজের সাথে যুক্ত হবে তাদেরও তো স্বার্থ রয়েছে। তো সুতরাং সবাই যদি, ওই যে আমরা একটা শব্দ আজকাল ব্যবহার করি, উইন উইন, সবার জন্যই যাতে মঙ্গল বয়ে আনে, এরকম সহযোগিতা আমরা সবাই চাই। সুতরাং কিন্তু এই মুহূর্তে আমাদের ধৈর্য নিয়ে অপেক্ষা করা ছাড়া খুব বেশি করার নেই। সুযোগ মতো এখন অনেকগুলো যদি রয়ে গেছে, আমাদেরকে দেখতে হবে। মুন্সি ফয়েজ আহমেদ, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আবারও একটু আমাদের সেই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাকে করছিলাম আমি, জনাব নুরুল আনোয়ার, সেই প্রশ্নটা আপনার কাছেও করতে চাই, যে বাংলাদেশের জনগোষ্ঠীর যে তালেবানদের প্রতি সমর্থন, যেটি অনলাইনে খুব ছড়াছড়ি দেখা যাচ্ছে, নানান রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তাতে কি একটা কোনো উদ্বেগের কারণ আছে বলে মনে হয় কিনা আমাদের দেশের জন্য? বা তালেবান মানে আফগানিস্তানের নারীদের প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি, সহশিক্ষা চায় না, এমনকি নারী শিক্ষার প্রতি তাদের একটা আপত্তির জায়গা আছে তালেবানদের, নারীরা উচ্চ পর্যায়ে কাজ করবে না, সরকারে থাকছে না, এরকম যে বিষয়গুলো আছে, বাংলাদেশে কি এরকম কোনো প্রভাব পড়বার আশঙ্কা আপনি দেখেন কি? আমাকে বলছেন? আমি জনাব নুরুল আনোয়ারের কাছে জানতে চাইছিলাম। জনাব নুরুল আনোয়ারকে শুনি। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনি বললেন যে আমাদের দেশে জনগণের মধ্যে তালেবানদের প্রতি একটা সহানুভূতি আছে কি না। যদি সত্যি করে বলি, আমরা যে কজন এখানে বসে আছি, আমরা কিন্তু কেউ তালেবান বিরোধী নই এই মুহূর্তে। আমরা কখনো তালেবান বিরোধী হব না। আমরা চাইবো এই তালেবানকে দিয়ে, যেহেতু আর কোনো বিকল্প নাই, আফগানিস্তানের শান্তি শৃঙ্খলা স্বস্তি ফিরে আসুক, উন্নয়ন ঘটুক, আমরা চাইবো। দ্বিতীয় যে কথা বলছিলেন নারী শিক্ষার বিষয়টা, এটা এই মুহূর্তে আমি মনে করি খুব বড় করে পশ্চিমা মিডিয়াগুলি দেখাচ্ছে আফগানিস্তানের নারীদেরকে আগের মতো বন্দি করে রাখা হয়েছে, এবং নারী শিক্ষা নাই, নারীদের জব থাকবে না, সরকারের মধ্যে থাকবে না। আমরা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করি না। একেবারে তো তালেবানরা বলে নাই কোনো নারী চাকরি করতে পারবে না, এটা বলে নাই, বরঞ্চ চাকরিতে যোগ দিতে বলেছে। আর শিক্ষার বিষয় যেটা আছে, ওরা ইসলামী ধারা দেশ চালাবে, ইসলামী নিয়ম কানুনের মধ্যে। এটা আমি খুব দোষণীয় কিছু দেখি না। তবে বাড়াবাড়ি হলে পরে, যেহেতু এটা বুঝতে হবে যে সারা বিশ্বের সাহায্য নিতে হলে, পশ্চিমা বিশ্বের সাহায্য নিতে হলে ওদেরকে, ওরা নারীদের স্বাধীনতার উপরে বেশ জোর দেয়। এখানে একটা মজার বিষয় যেটা আমার কাছে মনে হয়, নারী বিষয়টাকে, নারীদের সুবিধার বিষয়টাকে মুখ্য করে সামনে এনে আমরা ভারতীয় মিডিয়ার দিকেও তাকায় দেখি, এরা জীবন দিয়ে ফেলছে, নারী নারীরা সব গেল। আরে বাবা,
একটা সরকার আসছে ভিন্ন ধর্মী, এত বছর পরে যুদ্ধ বন্ধ হচ্ছে, এখন আমরা একটু ধৈর্য ধরে দেখি না? আমরা যারা সাহায্য দেব আমরাও তো বলতে পারবো তোমরা সাহায্য পেতে হলে নারীদের শিক্ষার সুযোগ দাও, এদেরকে কর্মসংস্থান করো এবং এদেরকে স্বাভাবিক জীবনে স্বাভাবিক অবস্থায় রাখো, মানুষ হিসাবে রাখো, এরা প্রতিবন্ধী হিসাবে এদেরকে রেখো না। এখন তো আমরাও বলতে পারবো যারা সাহায্য দিব। তো আমরা এত জলদি যদি এইটা নিয়ে এই ইস্যুটাকে তুলে ধরি, উদ্দেশ্য হচ্ছে আপনি ভারতের মিডিয়াতে বিশেষ করে দেখেন, ওয়েস্টার্ন মিডিয়া দেখেন, এদের আর কোনো ইস্যু নাই। ওই দেশের লোক কিভাবে খাবে, তার কর্মসংস্থানে কি হবে, সরকারি কর্মচারীরা বেতন কিভাবে পাবে, কৃষিকাজ কিভাবে হবে, এইসব নিয়ে চিন্তা, ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, এগুলো নিয়ে কথা বলে না। শুধু নারীদের, আর নারীদেরকে সামনে দিয়ে টাকা পয়সা দিয়ে কিছু মিছিল টিছিল করাচ্ছে, তালেবানরা রিয়েক্ট করবে, সেই ছবিগুলোকে প্রচার করে। আসলে অনেক রকম প্লেয়ার কিন্তু খেলেই যাচ্ছে, যারা হেরে গেছে এরা কিন্তু এত শান্ত ভাবে, এত চুপ নিশ্চুপ ভাবে বসে নাই, এটা আমাদের মনে করতে হবে। আমাদের সবাইকে বলতে হবে, সবাই যারা আমরা তালেবানের মঙ্গল চাই, এই দেশটার শান্তি চাই, এই মানুষগুলো বহু বছর এই যুদ্ধ এবং গোলা কামান গোলা এবং ধ্বংস দেখে যাচ্ছে, কত প্রাণ হানি ঘটেছে, কত ইজ্জত নষ্ট হয়েছে, এর কিন্তু কোনো হিসাব কোথাও নাই। আমি জানি না পরিমাণটা কত, অকল্পনীয়। আমি 71 সালকে যদি স্মরণ করি, তাতে তো আমাদের বুক কাঁপে। আর এরা কত বছর এই যুদ্ধের মধ্যে আছে। এখানে একজন প্রাক্তন সেনা প্রধান আছেন, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি আরো ভালো বলতে পারবেন যুদ্ধের বিভীষিকাটা কি জিনিস, যুদ্ধের ধ্বংসটা কি জিনিস। কামানের গোলা যখন সামনে এসে পড়ে তখন কেমন লাগে, মনে হয় কিয়ামত বুঝে এসেই গেল। নিশ্চয়ই সেটি একটি ভয়াবহ অভিজ্ঞতা। জনাব নুরুল আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আমি জেনারেল হারুন রশিদ আপনার কাছে প্রশ্ন করে বিরতিতে যাই, বিরতির পরে এসে আপনার কাছে একটু বড় করে শুনতে পারবো যে যেটি জনাব নুরুল আনোয়ার বলছেন যে পশ্চিমা মিডিয়া এই নারীদের প্রতি যে বৈষম্য হচ্ছে সেটি বড় করে দেখাচ্ছে, বা গোয়েন্দা সংস্থাদের মানে তাদের উদ্দেশ্য কি সেটা নিয়েও প্রশ্ন উঠছিল যে এখন কেন এই বিষয়টি আসছে যে 1-2 বছরের মধ্যে সেখানে আল কায়দা আবার পুনরায় সংগঠিত হতে পারে। মানে পশ্চিমা বিশ্ব আসলে কি চায় বা যুক্তরাষ্ট্র আসলে কি চায়, এই পর্যালোচনাটাও একটু আপনার কাছ থেকে জানতে চাই একটা বিরতির পর ফিরে এলাম। রাজকাহনে জেনারেল হারুন রশিদ যে প্রশ্নটি করছিলাম যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব এখন আসলে কি চায়। ছেড়ে তো গেল আফগানিস্তান, যুদ্ধ শেষ, একরকম পরাজিতর বেশি চলে গেল আফগানিস্তান ছেড়ে, এখন কি চায়? ধন্যবাদ আপনাকে। ফিজিক্যালি চলে গেছে, কিন্তু ফিজিক্যালি চলে গেল মানসিক ভাবে যায়নি। কারণ আফগানিস্তানের যে সম্পদ, আফগানিস্তানের যে খনি, সেই খনির অধিকার তারা সহজে ছাড়বে না। এখন একটা কথা কি, আপনি যেটা জিজ্ঞাসা করেছেন তারা কি চায়, তারা চায় পৃথিবী বিশ্বব্যাপী সম্পদ তাদের দখলে থাকবে। সে তেল হোক, খনিজ সম্পদ হোক বা যাই হোক, এই দখলে থাকবে। এখন নারীর ব্যাপারে একটা কথা আসছে যে নারীর অধিকার। এখন নারীর অধিকার বলতে আমেরিকান স্ট্যান্ডার্ডে কি আর নারীর অধিকার যে বিকিনি পরতে পারলে নাকি নারীর অধিকার হবে, কাপড় চোপড় অর্ধেক পরলে নারীর অধিকার হবে? এখন নারীর অধিকার নিয়ে আরো তো অনেক দেশ আছে, যেমন ধরেন পাকিস্তানের নারীরা কতটুকু স্বাধীন, ইরানের নারীরা কতটুকু স্বাধীন, সিরিয়ার নারীরা কতটুকু স্বাধীন। এভাবে যদি আমরা দেখি তো নারীর অধিকার বলতে যেটা এক একটা দেশের এক এক রকমের স্ট্যান্ডার্ড আছে। আমি তো এমনকি আমার দেশের নারীদের কথা বলবো, আমার দেশের নারীরা কতটুকু স্বাধীন। তো পশ্চিমা বিশ্ব সবসময় এই সমস্ত জায়গাতে একটা না একটা ছুতে খুঁজেছে। খুব বেশি দিন হয়নি, ইরাক যখন আক্রমণ করে পুরা পশ্চিমা বিশ্ব, এমনকি অস্ট্রেলিয়া সহ সবাই বলেছিল ইরাকের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, WMD আছে, এবং সেটাকে ধ্বংস করার জন্য তারা ইরাক আক্রমণ করেছে। কিন্তু শেষ পর্যন্ত ইরাকে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন পায়নি, তারা তন্ন তন্ন করে খুঁজেছে, এবং এই যুদ্ধে ইরাকের সর্বস্ব শেষ হয়ে গেছে। তাদের ঐতিহ্য বলেন, তাদের সম্পদ বলেন, তাদের গৌরব বলেন, তাদের কিছুই নেই, সব ধ্বংস করে দিয়েছে। এখন কোনো না কোনো একটা সুতা তাদের নিতে হবে। আর একটু আগে মুন্সি ফয়েজ বলেছে, আপনি যে মিডিয়াটা দেখছেন, মিডিয়াতে আফগানিস্তানের সমস্যা শুধুমাত্র নারী সমস্যা না, আফগানিস্তানের উন্নয়ন সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। জাতিসংঘের রেফিউজি কমিশন বলেছে আফগানিস্তানের মানুষের খাওয়ার দাওয়া এবং আপনার যুদ্ধ বিধ্বস্ত পুনর্গঠন করার যে প্রয়োজন, সে প্রয়োজনে তারা বলেছিল $60 কোটি, $1 বিলিয়ন রাজি হয়েছে। কিন্তু মানুষের কাছে এই জিনিসটা পৌঁছাতে হবে, সে পৌঁছাতে না পারলে তো হবে না।
তো তারা কোনো না কোনো একটা সুতে নিয়ে ওখানে হয়তো আবার হাজির হবে। এখন আমি যেটা বলবো, নুরুল আনোয়ার সাহেব বলেছেন এটা একবার, আমি আবার বলতে চাই, বাংলাদেশের জনগণ কিন্তু তালেবান বিরোধী নয়। কারণ তালেবানের প্রতিষ্ঠা হয়েছিল, আমি আজকে বলতে চাই, তালেবানের কিন্তু সৃষ্টি হয়েছিল নারীর অধিকার নিয়ে, নারীর অধিকার রক্ষায় তালেবানের সৃষ্টি হয়েছিল। আপনাকে সেই ইতিহাসও জানতে হবে। তো নারীর অধিকার নিয়ে যে প্রতিষ্ঠান, যে সংগঠন প্রতিষ্ঠিত হয়, সেটা নারী বিদ্বেষী হতে পারে না। যাই হোক, এখন 2001 সালের প্রেক্ষাপট ভিন্ন। এই প্রেক্ষাপট হচ্ছে 20 বছর যুদ্ধের পরে তারা দেশটাকে শাসন করার সুযোগ পেয়েছে। প্রাথমিকভাবে তাদের মধ্যে কিছু সংঘর্ষ থাকাটা একেবারেই স্বাভাবিক, কারণ ভিন্ন গোষ্ঠী, ভিন্ন জাতি, ভিন্ন ট্রাইব নিয়ে তারা দেশটিকে গঠন করেছে। তাদের মধ্যে একটা সমন্বয় করে আসতে একটা সময়ের প্রয়োজন হবে বলে আমি মনে করি, এবং এটাতে 1 মাস বলে কোনো কথা নেই, এটা 2 মাস 3 মাসও লাগতে পারে। এটা হলো 1 নম্বর। আমার পক্ষ থেকে আমি বলতে চাই, বাংলাদেশের একেবারে আতঙ্ক যেভাবে কিছু কিছু মিডিয়া বলতেছে, আমি সেরকম কোনো আতঙ্কের কারণ দেখি না। তার কারণ 2টা। এর আগে যখন স্লোগান আমরা দেখেছি, আমরা হব তালেবান, পাগলা হবে আফগান, তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি না থাকতো, তাহলে সেই স্লোগান কোনোদিন উচ্চারিত হতো না। এবং তৎকালীন সময়ে যে রাজনৈতিক সাপোর্টটা ছিল, সেই সাপোর্টের কারণে আপনারা দেখেছেন 64টা জেলাতে 63 জেলায় বোম ফাটানো হয়েছে, কিন্তু তার পরিবর্তে সেই অ্যাকশন কিছুই হয়নি। তো ওই যে জঙ্গিবাদের সৃষ্টি করেছিল আভ্যন্তরীণ রাজনীতিকে কন্ট্রোল করার জন্য, আমাদের দেশীয় রাজনীতিকে কন্ট্রোল করার জন্য, এবং সেখানে ব্যবহার করা হয়েছে হয় তালেবান নাইলে আইসিস। এখন রাজনীতির পরিবর্তন হয়েছে, আপনি উদ্বেগের কারণ দেখছেন না। জেনারেল হারুন রশিদ, আপনাকে ধন্যবাদ। জেনারেল হারুন রশিদ, ধন্যবাদ আপনাকে। জনাব নুরুল আনোয়ার, সতর্কতার কথাটা আপনি বলছিলেন, আমি যদি জেনারেল হারুন রশিদ, ধন্যবাদ আপনাকে। নুরুল আনোয়ার সতর্কতার কথাটা বলছিলেন, সেখানে আরেকটু বলছিলাম, আপনাকে শুনতে চাই যে আমাদের খুব উদ্বেগের কারণে আপনারা সবাই বলছেন, জেনারেল হারুন রশিদও সেটি পুনরুচ্চারণই করলেন। তারপরেও যেটি আছে সেখানে আসলে সতর্কতার জায়গা কতটুকু, অনলাইনে সতর্কতার জায়গা কতটুকু, রোহিঙ্গা জনগোষ্ঠী আছে সেখানেও আমাদের নজরদারির জায়গাটা কেমন হওয়া উচিত? আপনাকে আমি ভালো করে বুঝতে পারিনি, মাঝখানে কিছু নয়েজ আসছিল, আপনি কি আরেকবার প্রশ্নটা করবেন? জি জনাব নুরুল আনোয়ার, আমার মনে হয় আপনার ওখানে আজান হচ্ছে, আমি মুন্সি ফয়েজ আহমেদকে শুনে তাহলে আপনার কাছে আসি। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার বক্তব্য এই বিষয়ে। জি, আমি যেটা বলতে চাই শেষ ইয়েতে, যে এই যে ওখানে জঙ্গিবাদ আমাদের দেশে যে হবে এরকম ভয় আমি পাচ্ছি না, কারণ আমরা মোটামুটি সাফল্যের সাথে এটাকে মোকাবিলা করেছি এবং আমাদের সতর্কতা আছে, সেটা আমরা টের পাচ্ছি এবং এটা বজায় রাখতে হবে। আর তালেবানরা এই আল কায়দা বা আইসিস এদেরকে জায়গা করে দেবে কিনা, সেটা হচ্ছে আমি মনে করি যে এটা হলো তাদের লাস্ট রিসোর্ট। তাদের যদি অন্য কোনো উপায় না থাকে, আর কেউ যদি তাদেরকে সহযোগিতা না করে, সাহায্য না করে, তাহলে তারা হয়তো এদের দিকে ঝুঁকতে পারে। তো সেই জন্যই খুবই জরুরি যাতে আমরা সবাই তালেবানকে ধাক্কা দিয়ে ওইদিকে ঠেলে না দেই। আমরা যাতে তাদেরকে বুঝাই যে আমরা তোমাদের সাথে থাকবো, যদি তোমরা কতগুলো মিনিমাম কতগুলো শর্ত অন্তত মানো, তাহলে আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে সাহায্য করব তোমাদের শাসন প্রতিষ্ঠা করতে এবং তোমাদের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে আমরা তোমাদেরকে সাহায্য করব। এই অঙ্গীকারটা যদি আমরা তাদেরকে দিতে পারি, তাহলে আমি মনে করি যে ওখানে আল কায়দা বা আইসিস এদের আসার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। জি, অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। আফগানিস্তানে তালেবানদের সাথে জাতিসংঘের দূতের বৈঠকও হচ্ছে, কিভাবে সহযোগিতা করা যাবে এরকমটাও আমরা শুনছি, সেটি নিশ্চয়ই একটা ভালো খবর হতে পারে। আমি জনাব নুরুল আনোয়ার, আপনার কাছ থেকে শেষ বক্তব্য, সেই যে আমাদের সতর্কতার জায়গাটা কেমন হওয়া উচিত আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন। আমি পয়লা মনে করব, আফগানিস্তানকে যদি পিসফুলি নিজেরা শাসন করতে পারে, ওদের উন্নয়নের বিশ্বের সকল দেশগুলি সহায়তা করে, সবাই না করলেও আশপাশে কিছু দেশও সহযোগিতা করে, আমরা যদি এদের প্রতি একটা শুভেচ্ছা রাখি, তাহলে আমি মনে করি এটা খুব বেশি ভয়ের জায়গা না। অনেকে অনেক রকম কথা বলে, কারণ আমি আগেই বলেছিলাম অনেক খেলোয়াড় ভিতরে খেলে যাচ্ছে এখনো, যারা হেরে গেছে তারা কিন্তু মাঠ ছাড়েনি, ইন ডিসগাইজ আবার কিন্তু মাঠেই আছে, অন্যকে দিয়ে খেলাচ্ছে, যেটা পাংশে যদি বলতে পারি। যাক, আমি যে কথা বলবো, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, প্রথম যে কথাটা আপনি বলেন, আমরা সবাই তালেবান,
বাংলা হবে আফগান। ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু এখন দেশে অনুপস্থিত, এখন ভিন্ন প্রেক্ষাপট। সে সময় সরকার এটাকে পিছন থেকে স্পন্সর করেছিল, যে তখনকার বিরোধী দলকে চাপে রাখার জন্য বা সাপ্রেস করার জন্য, এই ছিল ঘটনা। এখন তো সেরকম নয়, এখন সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে যেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। এই ধরনের সিদ্ধান্ত নিতে সরকার পুরোপুরি সক্ষম, এবং সব ব্যাপারে আর্থিকভাবে, আমি বলবো সামরিকভাবে এবং সকলভাবে আমরা কিন্তু অনেক অগ্রসর। আমরা কারো অনুকম্পার উপর নির্ভর করে চলি না। এই ব্যাপারে যে কোনো পদক্ষেপ নিতে সরকার পিছপা হবে না। অনেক অনেক ধন্যবাদ জনাব নুরুল আনোয়ার, এই আশ্বস্তটাই আমরা হতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে জনাব নুরুল আনোয়ার, অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ, এবং অনেক ধন্যবাদ জেনারেল হারুনুর রশিদ। আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।